স্পষ্ট করে বলে দেওয়া আছে যে স্পিকার ডেপুটি স্পিকার না পারেন তাহলে ওই সংসদের একজন সভাপতিত্ব করবেন। তারপরে যখন স্পিকার ডেপুটি স্পিকার অ্যাপয়েন্টেড হয়ে যাবে, ইলেক্টেড হয়ে যাবে, তখন তিনি ছেড়ে আসবেন, তারা অংশগ্রহণ করবেন। সো এটা কোনো ক্রিটিক্যাল প্রশ্নই না এবং কোনো কনস্টিটিউশনাল কোনো প্রবলেমও না। দিস ইজ ভেরি ইজি জব। আর্টিকেল 72 অফ দি কনস্টিটিউশন কেউ যদি পড়ে তাহলে ক্লিয়ার কাট সেখানে বলে দেওয়া আছে। আচ্ছা, আমি আরেকটা সম্পর্ক প্রশ্ন করি আপনাকে। এই যে সংসদে দ্বৈত শপথ যেটা বিএনপি নেয়নি, জামাত এবং এনসিপি নিয়েছে, তো বিএনপি না নেওয়ার কারণে কি এই যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার কারণে কি সংস্কারগুলোর ভবিষ্যৎ কিছুটা প্রশ্নের মুখে পড়লো কিনা আপনার কাছে কি মনে হয়? এটা একটু ডিফিকাল্ট পার্ট। কমপ্লেক্সিটিটা এখানে তৈরি হয়েছে। যে এগ্রিমেন্টটা হয়েছিল, যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সে আন্ডারস্ট্যান্ডিং থেকে কি কারণে বিএনপি ডেভিয়েট করলো তা আমার এখনও বোধগম্য নয়। কারণ আমি হিসেব করে দেখেছি এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো বিএনপি। যদি বাংলাদেশে গণ অভ্যুত্থানের কারণে কোনো দল কিংবা কোনো গোষ্ঠী কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে, এটার নাম হলো বিএনপি। সব দলই পেয়েছে। তাই আমরা 26 সালে নির্বাচনে অংশগ্রহণ করব না। বিএনপিকে একবারের জন্য বলেছে যে সংবিধানে নাই এই সরকার, তাই বেগম জিয়ার মুক্তি আমরা নিব না। বিএনপিকে একবার বলেছে যে 10টা কসর মামলা, 21শে আগস্ট মামলা থেকে আমরা মুক্তি চাইব না এই সরকারের আমলে। বিএনপিকে একবার বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রক্রিয়া গঠন সাংবিধানিক না, তাই সরকারের সংস্কার কিংবা সরকার কর্তৃক আয়োজিত নির্বাচন আমরা মানি না। বিএনপিকে একবার বলেছে যে ইলেকশন কমিশন গঠন করেছে যে সিস্টেমে, এই সিস্টেমটা আমরা মানি না। একবারও তো বলিনি। তাহলে এখন এসে প্রশ্নটা কেন উঠলো জানেন? এই প্রশ্নটা উঠেছে বেটার হতো আমি যদি বিএনপির জায়গা আমাকে বসাইতাম, তাহলে আমি দুইটার যে কোনো একটা কাজ করতাম। যদি শপথ নাও নিতে হতো, সেটাও আমরা অভ্যুত্থানপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কনসেনসাসের ভিত্তিতে নেওয়া উচিত ছিল। তাহলে এই কথা বলতেন যদি বিএনপি শপথ নিত? বলতে পারতেন না। মহামান্য রাষ্ট্রপতি যে কাজ করছেন তিনি ওথ অফ সিক্রেসিও ভায়োলেট করছেন, কিন্তু তিনি এগুলো পারেন না বলতে। কে তিন বাহিনীর প্রধান তার সাথে কে আলোচনা করেছে, তখনকার দিনের প্রধান বিচারপতির সঙ্গে কি কার মাধ্যমে কি কথা হয়েছে, তারপরে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে, বিএনপির কোন উচ্চ পর্যায়ের নেতার সঙ্গে কি কথা হয়েছে, তারেক রহমানের তিনি এখানে প্রশংসা করছেন, কিভাবে এগুলো তিনি বলতে পারেন না। স্কোপটা কোথায় পেয়েছেন? কারণ একটা ধারণা তৈরি হয়েছে, বিএনপি না চাইলেও মনোজগতে ধারণা তৈরি হয়েছে যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কারের শপথ নিচ্ছে না, সুতরাং সংবিধান বাস্তবায়ন আদেশ 2025কে বিএনপি অ্যাব্রোগেট করছে, মান্য করছে না, সুতরাং আমরা তো করতেই পারি। কিন্তু এই বিষয়টা মান্য করে বাকি পদক্ষেপ নিলে আজকে যে ডিসকন্টেন্ট তৈরি হয়েছে, অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করছেন, এটা পারতেন না। মাসুদ আহমেদ তালুকদার কোনো আদেশ দিতে পারেন কিনা, এইটার কোনো সুযোগ আছে কিনা? দেখুন, এই রিসার্চ আমরা করেছি দিনের পর দিন। যখন ঐকমত্য কমিশনের চার্টারটাতে আমরা এগ্রিড উইথ ডিসেন্ট হলো, তখন পরবর্তী প্রশ্ন আসলো এই চার্টার কি করে বাস্তবায়ন হবে। 3 দিনের জন্য ঐকমত্য কমিশন আবার বসলো, সলিউশন হয় নাই। 4র্থ দিনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বসা হলো, বসে বিভিন্ন সাজেশন নিয়ে কথা হলো, একটা এক্সপার্ট প্যানেলকে আনা হলো, তারাও বিভিন্ন সাজেশন দিলেন। এর পরবর্তীতে ঐকমত্য কমিশন আমাদেরকে একটা ড্রাফট দেখালেন যে অপশন 1 এটা হতে পারে, অপশন 2 এটা হতে পারে। তার মধ্যে বেস্ট অপশনটা কি, যে আমরা ইমপ্লিমেন্ট করবো এইভাবে যে আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচনের জন্য নির্বাচিত হবেন তারা 2টা ক্যারেক্টার থাকবে। একটা ক্যারেক্টার থাকবে, আইনে লেখা আছে কিন্তু, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 আইনে লেখা আছে, এটা 13ই নভেম্বর জারি হয়েছে। সেখানে স্পষ্ট করে লেখা আছে যে সংসদ সদস্যদের 2টো ক্যারেক্টার থাকবে। একদিকে তারা সংবিধান সংস্কার সভার সদস্য হবেন, একইভাবে তারা সংসদেরও সদস্য হবেন। আসলো যে আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে আছি। 93 এর অধীনে অর্ডিন্যান্স জারি করা যায়, যে অর্ডিন্যান্সগুলোর মাধ্যমে সংবিধানকে সংশোধন করা যায় না। অন্য সব আইন করা যাবে, কিন্তু সংবিধান সংশোধন করা যাবে এইরকম কোনো আইন রাষ্ট্রপতি 93-তে জারি করতে পারবেন না। কিন্তু যে আদেশটা সংবিধান সংস্কার সভার দেয়া হচ্ছে, এটা তো সংবিধান সংস্কারের শপথ নেওয়ার কথা বলা হচ্ছে। গণভোট যে দেওয়া হচ্ছে, এটা তো সংবিধানের ভিতরে এরকমের গণভোটের কনসেপ্ট নাই। এরকম গণভোট দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখনও সংবিধানে গণভোটের বিধান ছিল না। তো আমরা একটা গণভোটের বিধান দিচ্ছি একটা আদেশের মাধ্যমে, সেটা তো 93-তে দেওয়া যায় না। তখন প্রশ্ন আসলো, বাংলাদেশে একবার 72-তে যখন সংবিধান প্রণয়ন সভা বসেছিল গণপরিষদ, এরপরে স্বল্পতম সময়ের জন্য একটা প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার জারি করা হয়েছিল। তখন এসে দেখা গেল রিসার্চ করে ওই সময়ের ভিতরে বেশ কিছু রাষ্ট্রপতির আদেশ জারি হয়েছে, যে আদেশের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973,
ঢাকা ইউনিভার্সিটি অর্ডার কেন হওয়ার কথা ছিল তো ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্স। ঢাকা ইউনিভার্সিটি এই অর্ডার আজও দেখবেন অর্ডার রয়ে গেছে। অর্ডিন্যান্স হলে 60 ডেজের ভিতরে পার্লামেন্টে তুলে 30 ডেজের ভিতরে পার্লামেন্টে তুলে আপনাকে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। তখন দেখা গেল এক্সপার্টদের নিয়ে বসে ইয়েস এরকম প্রায় নিয়ার অ্যাবাউট 70 অর্ডার আছে বাংলাদেশে যেখানে জারি করা হয়েছিল রাষ্ট্রপতির আদেশে, 93 এর মধ্যে নয়। তখন অপিনিয়ন আমরাও দিলাম, এক্সপার্টরাও দিল, ঐকমত্য কমিশন দিল। তাহলে এই প্রভিশন আমরা অ্যালাউ করতে পারি এখানে, যেহেতু আমরা সাংবিধানিক বিধানকে ভায়োলেট করছি। কিভাবে? রেফারেন্ডামের আয়োজন করছি। রেফারেন্ডাম তো বর্তমান সংবিধানে নাই, কিন্তু আয়োজন তো করা হচ্ছে রেফারেন্ডামের। আমরা দুটো সংস্কার সবার কথা বলছি, এটা তো সংবিধানে নাই। সুতরাং আমরা এখানে নিতে পারি রাষ্ট্রপতির আদেশের, এটা 93 এর অধীনে নয়। সেই জন্য এটাকে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ হিসেবে জারি করা হলো, অর্ডিন্যান্স হিসেবে নয়। কনফিউশনে ফেলে দেওয়ার চেষ্টা করি, এমনটা আমাদের করা ঠিক না। আপনি দেখুন, যেমন জনাব শিশির মনির একটা কথা বলেছে, অভ্যুত্থানের সরকার। আসলে অভ্যুত্থানের সরকার হয়নি, অভ্যুত্থানে একটা স্বৈরাচারের পতন হয়েছে। এরপর দেখেন, আমি আবারও বলি, এই কথাগুলো আমি বহুবার বলেছি, আমাদের দেশের সেনাবাহিনী ওই সময় ইন্টারফেয়ার করার কথা ছিল। ক্ষমতা দখলের জন্য তাদের ইন্টারেস্টেড হওয়ার একটা ইচ্ছা, অভিলাষ থাকা খুব স্বাভাবিক ছিল। কিন্তু এবারের সময় দেখলাম স্বৈরাচার পতনের পর আমরা ব্যতিক্রম দেখলাম। তিনি কি করলেন? সকল রাজনৈতিক দলকে ডাকলেন। কি কারণে? যে এই দেশের মালিক হলো জনগণ, যেটার জন্য সকল দল অর্থাৎ সকল রাজনৈতিক দল মিলিতভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। উদ্দেশ্য কি ছিল? যে জনগণের মালিক, এই দেশের মালিক জনগণ, এবং জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এবং সেই অনুসারে রাজনীতিবিদদেরকে তিনি ডাকলেন। রাজনীতিবিদরা আলাপ আলোচনা করে একটা কনসেনসাসে পুষলেন এবং একটা সরকার এদেশে জন্ম নিল। সেই সরকার কিন্তু বেআইনি না, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। একটা সাংবিধানিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসছে। তারা এসে কি করলেন? একটা যুক্তিসঙ্গত সময় নির্বাচন দিলেন এবং এই সরকার সকল রাজনৈতিক দলকে নিয়ে কি করলেন? দেশের যা কিছু সংস্কারের প্রয়োজন সেগুলো একটা ঐক্যমতের, এবং ওই সরকার কিন্তু একটা ঐক্যমত্য কমিশনও করলেন, কনসেনসাস কমিশন যেটাকে বলা হয়। তারা কি করলেন? রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেই কিন্তু টার্মসগুলোকে ফিক্সড করলেন এবং সকল রাজনীতিবিদ ঐক্যমত্য পোষণ করলেন। এইভাবে প্রথম অবস্থায় কিছু দ্বিমত থাকার পরেও একটা পর্যায়ে কিন্তু বিষয়টা তারা এগ্রি করলেন, একমত হলেন এইভাবে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেই যাক, তারা এই বিষয়গুলোকে পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী সময় আইনের কাঠামোতে এটাকে আর্টিকুলেশন বা সন্নিবেশিত করার কার্যক্রম গ্রহণ করবে। তাহলে আপনি দেখেন, এই জুলাই সনদের যে সিদ্ধান্ত হলো সবাই সরকার গঠন করবে, দেশে নির্বাচন হওয়ার পর আগামী সংসদ সেটাকে বাস্তবায়ন করবে। এবার আপনি দেখুন, আমি যদি এইভাবে কথাগুলো বলি যে নির্বাচন একটা হয়েছে না, এক পদের জন্য নির্বাচন না 2 পদের জন্য, রেফারেন্ডাম কেন হলো? একটা প্রভিশন সংবিধানে ছিল না, সেজন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগলো। এটা কি কারণে ছিল? যে যেই প্রস্তাবটা কনসেনসাস কমিশন উইথ দি কনসেন্ট অফ দি পলিটিক্যাল পার্টিস তৈরি করলেন, সেইটার প্রতি জনগণেরও সমর্থন আছে, যে কারণে দেয়ার টু বি এ বাইন্ডিং ফর দি নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট অ্যান্ড দি অপোজিশন অ্যাজ এ হোল। তাই কিন্তু হল। অন্তর্বর্তী সরকারের এই কর্মকাণ্ডের সময়ে বিভিন্ন ব্যক্তি আমরা দেখেছি বিভিন্ন মামলা করে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি করেছে, অর্থ আদায় করেছে। এবং আমার এখনো মনে আছে ফার্স্ট টাইম বাংলাদেশে প্রথম আমি ইন্টারভিউতে বলেছিলাম, আগে দেখেছি আমরা গায়েবী মামলা, এখন দেখছি আমরা মানে চাঁদাবাজির মামলা। অনেককে আসামি করা হয়েছে যারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত নয়, কিন্তু আবার টাকা দিলে তাদের নাম নিচে গিয়ে এফিডেভিট করে বলা হতো কোর্টে। এগুলো আমরা দেখেছি। দেখে আমি নিজেও, আমার মনে আছে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিটিং ডাকা হলো, আমরা সেখানে গেলাম। এই সিচুয়েশনটাকে কীভাবে মোকাবেলা করা যাবে, কেন মানুষকে অযথা হয়রানি করা হবে, সেখানে আইনকে সংশোধন করা হলো। সংশোধন করে সিআরপিসিতে একটা সংশোধন এনে বলা হলো এই সমস্ত ক্ষেত্রে যদি দেখা যায় কাউকে হয়রানি করা হচ্ছে, কাউকে অযথা মামলার আসামি করা হচ্ছে, তাহলে পুলিশ একটা অন্তর্বর্তী রিপোর্ট দিয়ে তাকে মামলা থেকে বাদ দিয়ে দিতে পারবে। বাংলাদেশের সিআরপিসিতে এই যে ধারণা, এই ধারণা কিন্তু তখনকার দিনের অ্যাটর্নি জেনারেল, এখন যিনি ল মিনিস্টার হয়েছেন, তিনি ছিলেন সেই মিটিংয়ে, সারা হোসেনরা ছিলেন মিটিংয়ে, আমরা ছিলাম মিটিংয়ে, বাংলাদেশের সকল ক্রিমিনাল লয়াররা সেই মিটিংয়ে হাজির ছিল, আইজিপি হাজির ছিল। সকল আলাপ আলোচনা করে ল মিনিস্ট্রির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। অফকোর্স আই এম নট ইন ফেভার অফ হ্যারাসিং এনিবডি। আমরা দেখেছি তো গায়েবী মামলায় কী করে মানুষকে হয়রানি করা হয়, এটা আমরা পক্ষে নই, কখনোই পক্ষে নই। একটা কথা শুধু বলতে চাই, মাই লার্নের সিনিয়র ফ্রেন্ড তিনি বলেছেন যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা আইনের মর্যাদা পায়নি। এটা কনসেপ্ট ইজ নট রাইট। আইনের মর্যাদা পেয়েছে। প্রেসিডেন্সিয়াল অর্ডার অলওয়েজ এ ফোর্সফুল ল। সেকেন্ড বলেছেন
যে জনগণ বুঝতে পারে নাই হা বা না এর মধ্যে কি ছিল। আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশ্নটা দেখেন, আপনি দেখবেন শহীদ রাষ্ট্রপতি না, তখন তো শহীদ হন নাই, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে আপনি একমত কিনা, দ্যাট ওয়াজ দি কোয়েশ্চেন। সকল নীতি পদ্ধতি কি? কয়টা নীতি পদ্ধতি? গণভোটে এরকম প্রশ্ন পৃথিবীর সব জায়গায় হয়। 24টা প্যাকেজকে একসাথে করে টার্কিতে হয়েছিল। একই সাথে অর্ডার অনলি ফর রেফারেন্ডাম, মাই লার্নেড ফ্রেন্ড বলেছেন, এটাও কারেক্ট না, ইটস নট কারেক্ট ইনফরমেশন। এটা কোনো রেফারেন্ডামের অর্ডার হয়নি। এই অর্ডার হয়েছে, রেফারেন্ডাম হলো একটা মাত্র সেকশনে বলা আছে যে একটা হবে, এখানে হা না ভোট হবে। রেফারেন্ডামের হা না ভোটে হা হলে কি হবে তার কনসিকুয়েন্সে বলা আছে। সংবিধান সংস্কার সভা কিভাবে গঠিত হবে তাও বলা আছে, প্রথম অধিবেশন কিভাবে হবে তাও বলা আছে, শপথ কিভাবে হবে তাই বলা আছে, এবং এটা ডিটেইল ছিল। আমি এক্সপেক্ট করি নাই যে বিএনপি এখান থেকে সরে আসবে। আমার মনে হয় একসাথে যদি এই কাজটা করা হতো তাহলে আজকে যে কনফিউশনগুলো রেইজ হয়েছে এগুলো কিছুই রেইজ হতো না, বিএনপি আরও কমফোর্টেবল হতো রাষ্ট্র পরিচালনায়। তালুকদার, এই যে অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো অর্ডিন্যান্স জারি করা হয়েছে, শতাধিক, এগুলোর ভবিষ্যৎ কি? সংসদ কি এগুলো কি রিপিল করবে? এগুলো কি পাশ করবে সংসদ? এগুলো কি অনুমোদন দেবে? বিএনপির ভূমিকা কি থাকবে? আমি কিছু রিভিউ করবে? আমি আপনার এখানে এই কথায় আসার আগে একটু একটা দুইটা কথা একটু বলে নেই। দেখুন, এই প্রেসিডেন্সিয়াল অর্ডার এটা যদি ওই মুহূর্তে রেফারেন্ডাম না দেয় তাহলে তো আর লাগে না। কেন লাগে না? প্রয়োজন হয় না। কি কারণে? যে সকল রাজনৈতিক দল ভবিষ্যৎ কর্মসূচি কী হবে তা নির্ধারণ করে সিদ্ধান্ত নিলেন। তাহলে কনসেনসাস কমিটি এতদিন যাবৎ এতটা মিটিং রাজনৈতিক নেতাদের সঙ্গে কেন করলেন? তাইলে রাজনীতি করা মানুষদের প্রতি তাদের বিশ্বাস ছিল না। একবারও দেখেছেন বিএনপি তার অবস্থান পরিত্যাগ করেছে? এরকম একবারও দেখেছেন যে বিএনপি কোথাও কেউ বলেছে কোনো নেতা যে আমরা সংস্কার করব না? আজ পর্যন্ত দেখেছেন একটা শব্দ কোথাও কেউ কোনো নেতা বলেছে? কেউ বলেনি। বরং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ওত পড়ার পরে বলেছেন, আপনি দেখেছেন, মিডিয়ায় খেয়াল করেছেন, তিনি বলেছেন যে আমরা যে সকল সিদ্ধান্তে ঐক্যমত্যে পৌঁছেছি সেগুলোকে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এরপরে সন্দেহটা কেন? কারা সন্দেহ করছে? যারা সন্দেহ করছে তারা নিজেরা সন্দেহজনক আচরণ কেন করছে? এখন মুশকিলটা হলো কোনখানটায়? নানা রকম কথা বলছে, কিন্তু আপনি দেখবেন, আপনি প্রশ্ন করেছেন অর্ডিন্যান্সের। অর্ডিন্যান্স কখনো যা জারি করা হয় তার সবই আইনে রূপান্তরিত হয় না। এটা সংসদের একটা লিবার্টি থাকে এবং সংসদ ওটা দেখবে, পরীক্ষা নিরীক্ষা করে। আপনি দেখবেন অনেকগুলো সংসদীয় কমিটি হয়, সেখানে সংসদে কোনো বিল প্লেস করার পর আবার সেই কমিটির কাছে যায়, তারা পরীক্ষা নিরীক্ষা করেন, আবার সংসদে ফেরত আসে, সেগুলোর ভোট হয় হানা, তারপরে সেটা আইনে রূপান্তরিত হয়। এখন যারা সম্মানিত সংসদ সদস্য হয়েছেন তারা একটা ওই যে পেপার বাইন্ডিং দিয়ে সামনে দিয়ে দেবে আর বলবে যে এটা পাস করেন। তবে তার আগে যে কথাটা আমি জনাব শিশির মনির যেটা বললেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, ওই হানা ভোট দেওয়ার বয়স আমার তখন ছিল, আমি তখন ভোট দিয়েছি। জনাব শিশির মনির ওই ভোট দিতে পারেন না, ওই বয়সের লোক তিনি তখন ছিলেন না। একটাই কথা ছিল, রাষ্ট্রপতি হিসাবে শহীদ জিয়াউর রহমানকে আপনারা সমর্থন করেন কি না, দ্যাট ওয়াজ দি স্টেটমেন্ট গিভেন। এইটার উপরেই রেফারেন্ডাম। আপনি দেখেন এখানে 48টা সিদ্ধান্তে, অনেকগুলো প্রায় 84টা ছিল, সেই 84টা থেকে 48টার মধ্যে ঐক্যমত্য কমিশনে সবাই একটা টু সাম এক্সটেন্ট ঐক্যমতে পৌঁছেছে। আপনি অনেস্টলি বলেন তো, এই 48টা জিনিস যদি আপনি এদেশের নাগরিককে বুঝিয়ে তার পক্ষে বা বিপক্ষে মতামত গ্রহণ করেন, কয় বছর সময় লাগার কথা ছিল এটা? এখন এইটা এক ধরনের চালাকি। আমি আবারও বললাম আপনাকে, ওই যে সরকার যেটা করেছে এবং একটা অরাজনৈতিক শ্রেণীকে এনে সরকারের মধ্যে যাদের খুব আধিপত্য বা প্রাধান্য ছিল, তার রাজনীতিবিদদেরকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলতে চেয়েছিল। রাজনীতিবিদরা তো এত বোকা না। ওই যে একটা গল্প আছে না যে আপনারা নদীর মধ্যে ভয় দেখাইছেন, আমি তার লোভ দেখাইছি। তো আপনারা যখন রাজনীতিবিদদেরকে নিয়ে খেলছেন, রাজনীতিবিদরা একটু হালকা খেলে গেছে। অত রাজনীতিবিদদেরকে তো এত বোকা মনে করার কোনো কারণ নাই। তো সেই জন্য আমি যেটা বলছি, সব কিছু আইনের রূপান্তরিত হওয়ার মতো যোগ্যতা যদি অর্ডিন্যান্সে থাকে তাহলে সেগুলো অবশ্যই হবে। আচ্ছা, কিন্তু যেটার মর্যাদা পাওয়ার মতো না সেগুলো সংসদ, তাহলে সংসদ নির্বাচন কেন হলো? যে অন্যের বানানো সব কিছুই যদি তারা D2 মেরে চলে যায়, তাহলে এই সংসদ কি করবে? তাদের মর্যাদা বা যোগ্যতাটার সাক্ষ্য তারা কীভাবে রাখবেন? শিশুমণি, আমাদের হাতে আর সময় নেই, 2 মিনিটে আপনি যদি বলেন যে এই নতুন সংসদে বিরোধী দলের ভূমিকা, জামাতের অবস্থান কেমন হবে? খুবই কনস্ট্রাকটিভ হবে। আমরা ভালো কাজকে অ্যাকসেপ্ট করব, অ্যাপ্রিসিয়েট করব, খারাপ কাজ করলে আমরা জনগণের পক্ষে অবলম্বন করব। আমাদের পলিসিটা হবে
কোরআন শরীফে আল্লাহ একটা আয়াত আছে, আমাদের পলিসিটা হবে ওলা তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওলা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না। সরকার আপনি দেখবেন এইবারকার বিরোধী দল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ একটা কনস্ট্রাকটিভ রোলে যাবে। আমরা ইতিমধ্যে শ্যাডো গভর্নমেন্ট তৈরি করছি, শ্যাডো গভর্নমেন্ট উই আর ফর্মিং। প্রতিটা মন্ত্রণালয়ের এগেনস্টে আমরা শ্যাডো মিনিস্টার দেব, রিসার্চ টিম থাকবে, স্পোক্স পারসন থাকবে। গভর্নমেন্ট যেখানে ভুল করবে আমরা সেখানে তাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। শুধু তাই করব না, আমরা অল্টারনেটিভ কী হওয়া উচিত এটাও জাতির সামনে উপস্থাপন করব। আমরা দেখাতে চাইব যে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ জামায়াত ইসলামী একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। রাষ্ট্র তো শুধুমাত্র সরকার চালায় না, উন্নত দেশের রাষ্ট্র বিরোধী দলও চালায়। এটা কি ফরম্যাট হতে পারে জাতি এতদিন দেখে নাই। দ্যাট উই আর প্রিপেয়ারিং।